সকলে একসঙ্গে ঝুঁকে পড়লেন। বিস্ময়ের পর বিস্ময়। আয়রন সেফের মধ্যে একটা তামার পয়সাও নেই, সম্পূর্ণ খালি। স্ট্রেঞ্জ? আর সন্দেহের অবকাশ নেই যে কেসটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডারই। শুধু 60,000 নয়, সেফের মধ্যে আরো অনেক কিছু ছিল নিশ্চয়ই। সমস্তই সরিয়েছে হত্যাকারী। দুরন্ত লোভের এইভাবে জয় হয়েছে বলা চলে। তবে এখনো কথা থাক, আসুন বেয়ারাদের সঙ্গে কথাবার্তা বলেনি। সংশ্লিষ্ট সকলের ফোন নাম্বার বোধহয় আপনার কাছে আছে ইন্সপেক্টর। $241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে তখন পরিপূর্ণ নীরবতা বিরাজ করছে। বাসব ম্যান্টেল পিসের সামনে দাঁড়িয়ে আনমনে পাইপের ধোঁয়া ছেড়ে চলেছে। ব্রতিন সোফায় বসা অবস্থায় তাকিয়ে আছে সেন্টার টপের দিকে। পেইন অ্যান্ড ফ্রেম কোম্পানির পদস্থ কর্মচারী ব্রতিন সোম। একটা সমস্যা, না ঠিক বলা হলো না, নিদারুণ এক আঘাত পেয়েই সে এসেছে বাসবের কাছে। ধ্রুবর মৃত্যু তার বুকে আঘাত করেছে নিদারুণভাবে। এই বিশাল পৃথিবীতে ধ্রুবই ছিল ব্রতিনের একমাত্র অন্তরঙ্গ বন্ধু। সে যে এভাবে মারা যাবে কে ভাবতে পেরেছিল? মাত্র কয়েকদিন আগেকার কথা, অর্থাৎ গত সোমবার ধ্রুব ওকে নৈশ আহারের আমন্ত্রণ জানিয়েছিল। অবশ্য একা ওকে নয়, আমন্ত্রিত আরও কয়েকজন ছিলেন। ধ্রুব নামকরা কন্ট্রাক্টর, অনেক পয়সা রোজগার করেছে, কিন্তু ভোগ করার সে স্বয়ং ছাড়া আর কেউ ছিল না। বাপ মা মারা গিয়েছিলেন অনেক আগে, ভাই বোন কেউ ছিল না। বিয়ে অবশ্য তার হয়েছিল যথাসময়, তবে স্ত্রীকেও ধরে রাখা যায়নি। বছর 5 আগে নিঃসন্তান অবস্থায় তিনি গত হয়েছেন। কাজেই সম্পূর্ণ নিজের বলতে ধ্রুব চৌধুরীর এই পৃথিবীতে কেউ ছিল না। অবশ্য এই নিয়ে আক্ষেপ করতেও তাকে কোনোদিন দেখেনি ব্রতিন। সেদিনের আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন সমব্যবসায়ী কদম মল্লিক, ধ্রুব শ্যালক অমল দত্ত, ডাক্তার অমিয় পাল, ব্রতিন ও কৃষ্ণা রায়। উপলক্ষটা আর কিছু নয়, গৃহকর্তার জন্মদিন। তবে এমনই দুর্বিপাক, সে গতকাল থেকে সামান্য অসুস্থ। অবশ্য এখন জ্বর নেই। ডাক্তার পাল শরীর পরীক্ষা করে মত দিলেন ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। আর ফাস্টিং করার দরকার নেই, আপনি স্টু জাতীয় কিছু খেতে পারেন। মৃদু হেসে ধ্রুব বলল, আপনারা পরিপাটিভাবে ডিনার মারবেন আর আমার বেলা স্টু? এখন রিচ কিছু খাওয়া আপনার পক্ষে ঠিক হবে না। কৃষ্ণা রায়ের পরিচয় এখানে দিয়ে রাখা দরকার। দীর্ঘাঙ্গী সুরূপা কৃষ্ণা কোনো এক বেসরকারি কলেজের লেকচারার। গত বছর সোসাইটি মিটে তার সঙ্গে আলাপ হয় ধ্রুবর। আলাপ একটু ঘন হবার পরই জানা যায় কদম মল্লিকের মনেও কৃষ্ণা রেখাপাত করেছে। দুই দুধে ব্যবসাদার, অবশ্য এ নিয়ে কেউ কাউকে কিছু বলেনি। তবে প্রচ্ছন্ন প্রতিযোগিতা যে সেই দিন থেকে আরম্ভ হয়ে গেছে তা বলা বাহুল্য। যদিও সবই নির্ভর করছে কৃষ্ণার মতিগতির উপর। দুপক্ষের পরিচিত জনেরা অপেক্ষা করছেন তার মালা কার গলায় দোলে দেখবার জন্য। ডিনারের পরিপাটি ব্যবস্থাই করেছিল ধ্রুব। কৃষ্ণাকে আজ কিছুটা গম্ভীর দেখাচ্ছে। কাটা চামচের মিষ্টি শব্দের সঙ্গে তাল রেখেই যেন গল্প গুজব চলছে। ধ্রুব সকলের সঙ্গে খেতে বসেছে, তবে তার আহার্য ডাক্তার পালের প্রেসক্রিপশন অনুসারে শুধুই স্টু। কদম মল্লিক সকলের সঙ্গে কথা বলতে থাকলেও মাঝে মাঝে তাকাচ্ছেন নিশ্চুপ কৃষ্ণার দিকে। ধ্রুব বলল, কাল আমার নাগপুর যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারছি না। ব্রতিন প্রশ্ন করল, যেতে পারছো না কেন? কাল বিকালে আমেরিকান কনস্ট্রাকশন মেশিনারি থেকে লোক আসবে পেমেন্ট নিতে। কয়েকটা বুলডোজার দরকার আমার। অমল দত্ত বললেন, অপেক্ষা না করলেও পারো,
পেমেন্ট তো ইচ্ছে করলে ওদের বম্বে অফিসেও দেওয়া যায়। তা যায়, তবে এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তখন কথার খেলাপ করব না। অবশ্য পরশু নিশ্চিতভাবেই যাচ্ছি। কথাবার্তার মধ্যে দিয়েই ডিনারের সময় শেষ হলো। চরম পরিতৃপ্তি নিয়ে সকলে উঠলেন, আবার গিয়ে বসলেন ড্রয়িং রুমে। প্রথা অনুসারে পাইপিং হট শেষ করে সকলে বিদায় নেবেন, যদিও সকলেই কফি খাবেন না। ডিনারের পর হুইস্কি বা রামের আকর্ষণ অনুভব করেন কেউ কেউ। ধ্রুবকে একবার পেয়ে ব্রতিন বলল, কি ব্যাপার, শ্রীমতীর মুখ এত গম্ভীর কেন? গম্ভীর নয়, কদম মল্লিককে রিফিউজ করার জন্য মনে মনে তৈরি হচ্ছে। তোমরা আসবার আগে আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি, রাজি হয়েছে। কফি এসে পড়ল। কদম মল্লিক বললেন, চৌধুরী, লিকারের ব্যবস্থা রাখুনি? আছে বই কি, এক্ষুনি এসে পড়বে। কিন্তু এছাড়াও আমি আপনাদেরকে খাঁটি আমেরিকান জিনিস খাওয়াতে পারবো। আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। কথাটা শেষ করেই ধ্রুব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। ইম্পোর্টেড লিকার আনতে গেল বোধ হয়। কথাবার্তা খাপছাড়াভাবে চলতে লাগলো। ব্রতিন লক্ষ্য করল কৃষ্ণাকে চাপা গলায় কি যেন বললেন কদম মল্লিক। অবশ্য ও পক্ষ থেকে কোনো উত্তর এলো না। ইতিমধ্যে অবশ্য বেয়ারা হুইস্কির বোতল, সোডা ইত্যাদি রেখে গেছে, কিন্তু কেউ তা ছোননি। সকলেই অপেক্ষা করছেন বিদেশি লিকারের জন্য। কিন্তু ধ্রুবর ফিরতে এত বিলম্ব হচ্ছে কেন? প্রায় 15 মিনিট হয়ে গেল। কথায় কথায় আরও 10 মিনিট কাটল, এখনো ধ্রুবর দেখা নেই। স্বাভাবিকভাবেই অতিথিরা এবার অস্থির হয়ে উঠলেন। এত বিলম্ব হবার কারণ কি? অসুস্থ শরীর, হঠাৎ অজ্ঞান হয়ে যাননি তো? আদেশের অপেক্ষায় দরজার কাছে দণ্ডায়মান বেয়ারার দিকে তাকিয়ে অমল দত্ত বললেন, দেখতো সাহেবের কি হলো? বেয়ারা চলে যাবার পর বোধহয় মিনিট 2 কেটেছে। তীব্র ভয়ার্ত চিৎকারে সকলে সচকিত হয়ে উঠলেন। দোতলা থেকেই চিৎকারের শব্দ এলো। ওখানে নিশ্চয় কিছু ঘটেছে। অতিথিরা নিজের নিজের আসন ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালেন। এই সময় বেয়ারা ছুটতে ছুটতে এসে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব সাহেব দরজার গোড়ায় পড়ে আছেন, তার সমস্ত শরীর কালো হয়ে উঠেছে। সকলের শিরায় শিরায় রক্ত দ্রুত হলো। সকলের আগে ব্রতিন উপরের দিকে ধাবিত হলো, আর সকলে তাকে অনুসরণ করলেন। ধ্রুব নিজের ঘরের দরজার কাছে হুমড়ি খেয়ে পড়ে আছে। ঘর অন্ধকার, বারান্দার আলো গিয়ে পড়েছে তার উপর। বেয়ারা ঠিকই বলেছে, ধ্রুবর গৌরবর্ণ মুখের উপর কালচে আস্তরণ পড়েছে। দেহের দৃশ্যমান অন্যান্য অংশেরও ওই একই অবস্থা। ডান হাতের মুঠোয় লাইটের ঝোলানো পোশাকটা ধরা রয়েছে। শরীর নিথর, নিষ্কম্প। ডাক্তার পাল প্রথমে কথা বললেন। মিস্টার চৌধুরী মারা গেছেন মনে হচ্ছে। অসংলগ্নভাবে বললেন, আহা, মারা গেছে আমার তাই বিশ্বাস, তবু পরীক্ষা করে দেখছি। ডাক্তার পাল এগোবার আগেই কদম মল্লিক বাধা দিলেন। ওর বডি ছবেন না, ইলেকট্রিক কারেন্ট পাস করছে। কিংকর্তব্য বিমূঢ় ভাবটা সকলেরই কেটে গিয়েছিল। কৃষ্ণা চোখে আঁচল দিয়ে বসে পড়ল মেঝেতে। পরিষ্কার বুঝতে পারা গেছে পুষারটা লিক করছিল। ঘরে ঢুকে আলো জ্বালার জন্য পুষারে হাত দিতেই বিদ্যুৎ তরঙ্গ ধ্রুবর শরীরকে সাপটে ধরেছে। প্রতীপ ভাবতে পারছে না সে তাদের এইভাবে ছেড়ে চলে যাবে। আর সকলের মনের অবস্থা ওই একই রকম। শেষে কদম মল্লিক বললেন, আমার মনে হয় এবার বোধহয় পুলিশে খবর দেওয়াই উচিত। কৃষ্ণা ভেজা চোখের উপর থেকে আঁচল নামিয়ে বলল, পুলিশে কেন? দুর্ঘটনার মৃত্যু বলেই পুলিশে খবর দিতে হবে, নইলে নইলে পরে আমাদের ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। অত্যন্ত তীক্ষ্ণ যুক্তি। সুতরাং পুলিশে খবর দেওয়া হলো।
স্থানীয় থানার ইনচার্জ রমেন সেন অল্পক্ষণের মধ্যে এসে পড়লেন। শুনলেন ব্যাপারটা সকলের মুখ থেকে। অ্যাক্সিডেন্ট কেস বলেই মনে হলো তার। অবশ্য ডেড বডি পোস্টমর্টেমে পাঠাতেই হবে। অবিলম্বে 2টো পেট্রোম্যাক্স আনিয়ে দুর্ঘটনাস্থলে রাখা হলো। তারপর মেইন সুইচ অফ করে ধ্রুবর শক্ত মুঠো থেকে পুষারটা ছাড়িয়ে আনা হলো কোনো রকমে। ম্যান্টেল পিসের কাছ থেকে সরে এসে বাসব বলল, আপনার কথা শুনলাম, কিন্তু আপনি কেন ধরে নিচ্ছেন আপনার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যাননি, খুন হয়েছেন? সেই কথাই এবার বলবো মিস্টার ব্যানার্জি। বলিষ্ঠ কোনো প্রমাণ আমার হাতে নেই, তবে একটা ঘোরালো সন্দেহ আমাকে উতলা করে তুলেছে। সত্যি যদি কেউ ধ্রুবকে খুন করে থাকে, তাহলে সে সকলের আড়ালে থাকবে, তা আমি কখনোই বরদাস্ত করব না। তাই সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। সন্দেহের কথা কি যেন বলছিলেন? ব্রতিন বলল, যে পুষারে হাত দিয়েও মারা গিয়েছিল, সন্দেহের 1 নম্বর কারণ ওটাই। 3-5 আগেও ধ্রুবর শোবার ঘরে গেছি, কিন্তু পুষারের সাক্ষাৎ পাইনি। এর সূত্র ধরে আমি যে দ্বিতীয় কারণ উপস্থিত করছি, তাতেই সন্দেহ বেশি দানা বাঁধবে। গতকাল সকালে আমরা সকলে আবার ধ্রুবর বাড়ি উপস্থিত হয়েছিলাম। মর্গ থেকে যদি মৃতদেহ এসে পড়ে, তাহলে তার সৎকার করাই ছিল আমাদের উদ্দেশ্য। বাগানে সকলে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ আমার নজর পড়ল ইলেকট্রিকের আর্থ কানেকশনটা কাটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন সন্দেহ করছি। আপনি বলতে চাইছেন কেউ পুষারে লিকেজের ব্যবস্থা করে আর্থ কানেকশনটা কেটে রেখেছিল, যাতে আলো জ্বালতে গেলেই ধ্রুব চৌধুরী কারেন্ট জর্জরিত হয়ে মারা যান? হতে পারে। বেশ, আমি কেসটা নেড়েচেড়ে দেখব। সেদিন যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের পরিচয় আমায় দিন তো। ব্রতিন সকলের পরিচয় দিল। কৃষ্ণাকে নিয়ে ধ্রুবর সঙ্গে কদম মল্লিকের কিরকম সম্পর্ক দাঁড়িয়েছিল তাও জানালো। সেদিন সন্ধ্যায় কি সমস্ত কথাবার্তা হয়েছিল তাও জানাতে ভুলল না। কৃষ্ণা রায় কি তাহলে আপনার বন্ধুকে বিয়ে করতে রাজি হয়েছিলেন? আমাকে তো ধ্রুব তাই বলেছিল। কদম মল্লিক এই ব্যাপারটা সহজে মেনে নিতেন বলে আপনার ধারণা? আমার তা মনে হয় না। মল্লিক একটা আস্ত শয়তান। সে কোনো না কোনো উপায়ে গোলমাল বাধাতই। গোলমাল বাঁধাবার আর প্রয়োজন হলো না, চমৎকারভাবে মীমাংসা হয়ে গেছে। কদম মল্লিক সহজেই কৃষ্ণা রায়কে বিয়ে করতে পারবেন। ব্রতিন উত্তেজিতভাবে বলল, মানে আপনি বলতে চাইছেন মল্লিক এইভাবে নিজের পথ থেকে ধ্রুবকে সরিয়ে দিলেন? আমি এখন কিছু বলতে চাইছি না, যাক ও কথা। মিস্টার চৌধুরীর ওয়ারিশানকে? ওর সমস্ত কিছু এখন পাবে চকবেড়ে হাই স্কুল, ওখানেই ও পড়তো। এরকম ব্যবস্থার কারণ? ধ্রুব চিরকালই বেশ খামখেয়ালি। হঠাৎ একদিন উইল করে বসলো। এই অল্প বয়সে বিশেষ করে এই ধরনের উইল করার কি অর্থ আমি জানতে চেয়েছিলাম। বলেছিল এমনি করলাম, পরে যদি বিয়ে করি তাহলে পাল্টাবো। আপনাকে আর আটকে রাখবো না মিস্টার সোম, আজ থেকেই আমি কাজে লেগে পড়ছি। একটা কথা, কিন্তু মানে আপনার আমার পেমেন্টের বিষয় বলতে চাইছেন? ব্যস্ততার কি আছে, ও নিয়ে পরে কথা হবে। ব্রতিন বিদায় নিল। বাসব কয়েক মিনিট কি যেন চিন্তা করে ক্রেডল থেকে রিসিভার তুলে নিয়ে ডায়াল করতে লাগলো। হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্তকে পাওয়া গেল লাইনে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বাসব বলছি। নমস্কার, কি খবর? বাসব ধ্রুব চৌধুরীর মৃত্যু সম্পর্কে বলার পর বলল, থানা কেসটিকে অ্যাক্সিডেন্ট হিসেবে ট্রিট করবে, কিন্তু মিস্টার চৌধুরীর এক বন্ধু মার্ডার কেস হিসেবে এটাকে চিহ্নিত করতে চান। তিনি সে সম্পর্কে কিছু যুক্তিও দিয়েছেন এবং ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছেন আমাকে। এক্ষেত্রে আমি আপনার সহযোগিতা চাইছি। হ্যাঁ, আমি এক্ষুনি এ সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। নিশ্চয়ই সাহায্য পাবেন, চলে আসুন না এখানে। বেশ, ছাড়লাম। বাসব দুপুরবেলা পৌঁছল ধ্রুবর এলগিন রোডের বাড়িতে। সঙ্গে মিস্টার সামন্তও রয়েছেন। স্থানীয় থানা ইনচার্জ নির্দেশ মতো আগেই উপস্থিত হয়েছেন। বাসব ভেতরে ঢোকার আগে বাড়ির চারধার ঘুরে দেখবার মনস্থ করেছিল। কয়েক পা এগুবার পরই সকলের গতিরোধ হল। ব্রতিনের কথার সত্যতা প্রমাণিত হল। দেখা গেল আর্থ কানেকশনটা কাটা। ঘোরাঘুরি করে আর উল্লেখযোগ্য কিছু চোখে পড়ল না।
সকলে এবার উপরে এসে উপস্থিত হলেন। ধ্রুবর ঘরের বন্ধ দরজা ইন্সপেক্টর খুলে দিলেন। অদ্ভুত শূন্যতা যেন সকলকে গ্রাস করতে এলো। জানলা খুলে দেওয়া হলো। আলোয় ঘর ভরে যাবার পর বাসব দৃষ্টি বুলিয়ে নিল চারিদিকে। একজন আধুনিক ধনী শোবার ঘর যেমন হওয়া উচিত ঠিক তাই। দেওয়ালে একাধিক ব্র্যাকেট ও বড় ল্যাম্প লাগানো। সুইচ বোর্ড বারান্দার দিকে, দরজার পাশে। সেই মারাত্মক পুষার এখন আর সুইচ বোর্ডের সমান্তরালে নেই, ঝুলে পড়েছে মেঝে পর্যন্ত। ধ্রুব চৌধুরীর শরীরের ভারে এমনটা হয়েছে বলা বাহুল্য। বাসব বলল, পুষার বোধহয় এখন আর অ্যাকশনে নেই না? ইন্সপেক্টর উত্তর দিলেন, না, ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি গডরেজের দুটো আলমারি একধারে ছিল। সেই দিকে তাকিয়ে বাসব বলল, এ দুটো ঘেটে দেখতে চাই। ইন্সপেক্টর, চাবি এনেছেন তো? ধ্রুবর পকেটেই কি কেস পাওয়া গিয়েছিল। ইন্সপেক্টর সমর্থনসূচকভাবে ঘাড় নেড়ে পকেট থেকে কি কেস বার করে একটা আলমারি খুললেন। ঝোলানো ও পাট করা অবস্থায় জামা কাপড় ঠাসা, কোনো লকার নেই, কিছু দেখবার ছিল না। তবুও জামা কাপড় নাড়াচাড়া করে বাসব কোনো সূত্রের সন্ধান পাওয়া যায় কিনা দেখল। এবার খোলা হলো দ্বিতীয় আলমারিটা। অজস্র ফাইল রয়েছে এতে, ব্যবসার মূল্যবান সমস্ত ফাইল বোধ হয়। মোটা মোটা বাঁধানো খাতাও রয়েছে গোটা দশেক। এতে লকার লাগানো রয়েছে। লকার খোলা হলো, তার মধ্যে অনেক কিছু পাওয়া গেল, যেমন আয়রন সেফের চাবি, ভল্টের চাবি, গোটা কয়েক বাক্স সমেত বোতাম ও আংটি, ইন্স্যুরেন্সের খান পাঁচেক পলিসি, ব্যাংকের 4টে পাসবই, সেই সংখ্যক চেক বইও ইত্যাদি। বাসব চেক বইগুলো একে একে পরীক্ষা করতে লাগলো। দেখা গেল গত পরশু অর্থাৎ যে রাত্রে ধ্রুব মারা যায় সেই দিন দুটো চেক কাটা হয়। দুটো মিলিয়ে টাকার অঙ্ক 60,000। কি জন্য টাকাটা তোলা হয়েছে কাউন্টার পার্টে তা লেখা নেই, শুধু তারিখের উল্লেখ রয়েছে। বাসব চেকের নম্বর দুটো টুকে রাখল নোট বইয়ে। হ্যাঁ, আয়রন সেফটাও এবার খুলে দেখা যাক। সামন্ত বললেন, বেশ তো। খাটের ওপাশের দেওয়ালের সঙ্গে আয়রন সেফ গাঁথা রয়েছে। লকার থেকে চাবি বার করে বাসব সেফের সামনে গিয়ে দাঁড়ালো। চাবি লাগিয়ে পাল্লা খুলতে গিয়েই বাসব চমকে উঠল। এ কি, চাবি অন্যদিকে ঘুরছে কেন? তবে কি সেফ খোলা রয়েছে? সন্দেহ অমূলক নয়। হাতল ধরে টান দিতেই পাল্লা খুলে এলো। সকলে একসঙ্গে ঝুঁকে পড়লেন। বিস্ময়ের পর বিস্ময়। আয়রন সেফের মধ্যে একটা তামার পয়সাও নেই, সম্পূর্ণ খালি। মিস্টার সামন্তর গলা থেকে বেরিয়ে এলো, স্ট্রেঞ্জ। বাসব আয়রন সেফের কাছ থেকে সরে এসে বলল, আর সন্দেহের অবকাশ নেই যে কেসটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডারি। মোটিভও মোটামুটি বুঝতে পারা গেল। আপনি বলতে চান কেউ সেফ থেকে 60,000 টাকা বের করে নেয় এবং ব্যাপারটা মিস্টার চৌধুরী বুঝতে পারার আগেই তাকে ওইভাবে সরিয়ে নেওয়ার প্ল্যান করে? শুধু 60,000 নয়, সেফের মধ্যে আরো অনেক কিছু ছিল নিশ্চয়ই। সমস্তই সরিয়েছে হত্যাকারী। দুরন্ত লোভের এইভাবে জয় হয়েছে বলা চলে। তবে তবে কিন্তু আয়রন সেফের চাবি ছিল বন্ধ গডরেজের মধ্যে। গডরেজের চাবি পাওয়া গেছে মিস্টার চৌধুরীর পকেটে। এক্ষেত্রে হত্যাকারী সেফ খুলেছিল কিভাবে? না, কোথাও একটা বিরাট ফাঁক আছে। এ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা দরকার। এখনও কথা থাক, আসুন বেয়ারাদের সঙ্গে কথাবার্তা বলে নিই। সংশ্লিষ্ট সকলের ফোন নাম্বার বোধহয় আপনার কাছে আছে ইন্সপেক্টর। ওদের খবর দিন এখানে চলে আসবার জন্য। 3 জন বেয়ারা বিমর্ষ মুখে দাঁড়িয়েছিল বারান্দায়। বাসব তাদের সঙ্গে কথা আরম্ভ করল। মিস্টার সামন্ত একজন এসআইকে ইঙ্গিত করলেন সমস্ত নোট নিতে। প্রায় আধ ঘন্টা ধরে প্রশ্ন উত্তর চলল। মোটামুটি সারাংশ এই রকম: পুষারটা লাগানো হয়েছিল মাত্র সপ্তাহখানেক আগে। বিছানায় শুয়েই যাতে রাত্রে আলো জ্বালা যায় তাই এই ব্যবস্থা। পুষারের সঙ্গে লম্বা তার থাকায়
বিছানা পর্যন্ত টেনে নিয়ে যেতে কোনো অসুবিধে হতো না। সকালে আবার ঝুলিয়ে রাখা হতো দরজার পাশের ব্র্যাকেটে। একমাত্র কদম মল্লিক ছাড়া এই বাড়িতে বাকি 4 জনের যখন তখন যাওয়া আসা ছিল। এমনকি ধ্রুবর অনুপস্থিতিতেও তারা আসতেন। সেদিন সকাল ও দুপুরবেলাতেও কোনো না কোনো সময় সকলে এসেছিলেন, 2-10 মিনিট বা আধ ঘন্টার জন্য। এমনকি কদম মল্লিকও। মল্লিকের সঙ্গে ধ্রুবর উত্তপ্ত আলোচনা হয়েছিল, বেয়ারারা শুনেছে। তবে আলোচনার বিষয় তারা বলতে পারবে না। না, সন্দেহজনক কিছু তারা দেখেনি। ফুরসতও অবশ্য ছিল না। বাড়িতে ভোজ থাকায় সকলের খুব ব্যস্ততা গেছে। 2 দিন ধরে সাহেব অসুস্থ ছিলেন। ওই 2 দিন তিনি বাড়ি থেকে বাইরে যাননি। বেয়ারাদের ছেড়ে দিয়ে বাসব অনেকক্ষণ কি যেন চিন্তা করল। তারপর মিস্টার সামন্তকে সঙ্গে নিয়ে নেমে এলো নিচে। ইতিমধ্যে ইন্সপেক্টর সকলকে খবর দিয়েছেন তারা এসে পড়লেন বলে। নিচে এসেও বাসব পাইপ ধরিয়ে নিয়ে আনমনে কি সমস্ত চিন্তা করতে লাগল। প্রথমে অমল দত্ত এলেন। 10 মিনিটের মধ্যে উপস্থিত হলেন বাকি 4 জন। বাসব ও মিস্টার সামন্তর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন ইন্সপেক্টর। সাধারণ নিয়মে আলাপের প্রথম ধাপ অতিক্রান্ত হলেও এক ব্রতিন ছাড়া আর সকলের মুখেই বিস্ময়ের ভাব। বাসব বলল, এখানে আমার উপস্থিতি আপনাদের বিস্মিত করেছে বুঝতে পারছি। আসল কথায় আসা যাক। সেদিন মিস্টার চৌধুরী অ্যাক্সিডেন্টলি মারা যাননি, তাকে খুন করা হয়েছে এই সন্দেহ নিয়ে ব্রতিনবাবু আমার কাছে যান। প্রাথমিক তদন্তের পর আমরা দেখলাম তার সন্দেহ অমূলক নয়। কাজেই আমাদের দায়িত্ব যে কি পরিমাণ বেড়ে গেল তা সহজেই অনুমেয়। আশা আছে আপনারা এ ব্যাপারে যথাসাধ্য সাহায্য করবেন। কদম মল্লিক বললেন, অ্যাবসার্ড, ওইভাবে কেউ কাউকে খুন করতে পারে? ভুলে যাবেন না, আমরা প্রায় সবাই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আপনাকেও আমি জানিয়ে রাখতে চাই মিস্টার মল্লিক, একেই কোল্ড ব্লাডেড মার্ডার বলে। একজন ধূর্ত মানুষ নিজের স্বার্থের অনুকূলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মিস্টার চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে তাকে খুঁজে বের করা। যা হোক, আমি পাশের ঘরে গিয়ে বসছি। ব্রতিনবাবু ছাড়া আপনারা একের পর এক ওখানে আসুন, কিছু প্রশ্ন আছে। বাসব উত্তরের অপেক্ষা না করে পাশের ঘরে চলে গেল। এসআইও গেল নোট নিতে। সকলে অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। বাসবের মুরলি কারোরই ভালো লাগলো না বোধহয়। ব্রতিন অবশ্য বুঝিয়ে বলল সকলকে সে বাসবকে এই তদন্তে নিযুক্ত করেছে। এই কথায় কে কতটা আশ্বস্ত হলেন বোঝা গেল না। তবে কদম মল্লিকই প্রথমে গেলেন পাশের ঘরে। বাসব কোনো ভূমিকা না করেই বলল, শুনলাম কৃষ্ণা দেবীকে নিয়ে ইদানিং আপনারও মিস্টার চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ভ্রু কুঁচকে মল্লিক বললেন, ধ্রুবর মৃত্যুর সঙ্গে এ ব্যাপারে সম্পর্ক কি? হয়তো নেই, কিন্তু আমার তো সমস্ত সম্ভাবনাকেই বাজিয়ে দেখতে হবে। তা আপনি আপত্তি করবেন না মিস্টার মল্লিক? হিজ বলতে যা বোঝায় তা আমাদের মধ্যে ছিল না। এমনকি ও প্রসঙ্গ নিয়ে কোনোদিন কোনো কথাও হয়নি আমাদের মধ্যে। তবে দুজনেই দুজনের প্রতি জেলাস ছিলাম, এটা ঠিক। এ ব্যাপারে কৃষ্ণা দেবীর অ্যাক্টিভিটি কি রকম ছিল? এ ব্যাপারে সে প্রথম শ্রেণীর ডিপ্লোম্যাট। আমাদের দুজনের সঙ্গে তার সম্পর্ক ছিল পক্ষপাতশূন্য। তবে কি বলুন? আমার ধারণা চৌধুরীর দিকেই কৃষ্ণা বেশি ঝুঁকেছিল। এরকম ধারণা করার নিশ্চয়ই কোনো কারণ আছে। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমার চেয়ে চৌধুরীর ব্যাংক ব্যালেন্স বেশি, বয়স কম, স্মার্ট, এই সমস্ত বিষয় কৃষ্ণার মনে রেখাপাত করেছে বলে আমার ধারণা হয়েছিল। মৃদু হেসে বাসব বলল, এখন তো আর কোনো বাধা রইল না, জীবন ভরিয়ে তুলুন। কৃষ্ণা মত দিলে তাই হবে। এবার কিঞ্চিত উত্তেজিতভাবে মল্লিক বললেন, আপনার কি ধারণা হচ্ছে এইভাবে চৌধুরীকে সরিয়ে দিয়ে আমি আমার নিজের পথ পরিষ্কার করেছি? তাহলে জানিয়ে রাখতে চাই। আহা, আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন। এই মুহূর্তে কি ধারণা করলাম সুদূর প্রসারী কোনো অর্থ তার নাও হতে পারে। আপনাকে আর বিরক্ত করব না, অনুগ্রহ করে আপনি অমলবাবুকে পাঠিয়ে দিন। অমল দত্ত এলেন। বসুন। ব্রতিনবাবুর মুখে সমস্ত কিছুই শুনেছি, কাজেই ও সমস্ত নিয়ে আলোচনা করব না। বর্তমানে মিস্টার চৌধুরীর ব্যক্তিগত জীবনের 2-4 কথা জেনে নেবার আগ্রহ আমার রয়েছে।
তিনি কি কৃষ্ণা রায়কে নিয়ে কখনো কোনো আলোচনা আপনার সঙ্গে করেছিলেন? বহুবার। ইদানিং কৃষ্ণার সম্পর্কে সে বেশ উৎসাহিত হয়ে পড়েছিল। আমরাও চাইছিলাম তার জীবনে কেউ আসুক। কেন? আমার বোনের মৃত্যুর পর থেকে বড় নিঃসঙ্গ হয়ে পড়েছিল ধ্রুব। তার জীবনকে ভরিয়ে তোলার জন্য একজনের প্রয়োজন ছিল। বাসব পাইপে মিক্সচার ঠাসতে ঠাসতে বলল, কিন্তু দুজনের মাঝখানে কাটার মতো বিরাজ করছিলেন কদম মল্লিক, তাই না? তাতে কোনো ক্ষতি ছিল না। প্রতিযোগিতার ক্ষেত্রে কদম মল্লিকের মতো বহু লোককে ধ্রুব বহুবার পেছনে ফেলেছে। কিন্তু এখন কি মনে হয়, কৃষ্ণা রায় মল্লিকের দিকে ঝুঁকবেই? অমল দত্ত একটু চুপ করে থেকে বললেন, মেয়েদের মতিগতি বোঝা ভার। কৃষ্ণা যদি কালী মল্লিককে বিয়ে করে বসে, আমি অবাক হব না। বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, আচ্ছা, সেদিন সকাল থেকে অতিথিরা আসার আগ পর্যন্ত মুভমেন্ট সম্পর্কে বলুন তো। পুঙ্খানুপুঙ্খভাবে কিছু বলতে পারবো না, কারণ আমি সারাক্ষণ এ বাড়িতে ছিলাম না। তবুও ভোজের আয়োজনে সাহায্য করবার জন্য ধ্রুব সকালে আমাকে ডেকেছিল। 9:30টার সময় যখন এ বাড়ি থেকে যাই, তখন কৃষ্ণা এসে পড়েছিল। আবার আমি 3টের সময় আধ ঘন্টার জন্য আসি। তখন আর কেউ ছিল? ব্রতিনবাবু আর ডাক্তার পাল ছিলেন। অবশ্য তারা কয়েক মিনিট পরেই চলে গেলেন। মিস্টার চৌধুরী কোথায় ছিলেন? দুবারই তাকে এ ঘরে বসে থাকতে দেখেছিলাম। অসুস্থ থাকার দরুনই বোধহয় উপর নিচ করছিল না। আচ্ছা, সেদিন কোনো ইলেকট্রিক মিস্ত্রি এ বাড়িতে এসেছিল কিনা বলতে পারেন? দোতলার বাথরুমের লাইনটা খারাপ হয়ে যাওয়ায় ধ্রুব মিস্ত্রি ডেকেছিল। মিস্ত্রির নাম কি? থাকে কোথায়? আমি জানি না, বেয়ারা হয়তো বলতে পারে। ধন্যবাদ মিস্টার দত্ত, আর কিছু জিজ্ঞাসা নেই। আপনি ডাক্তার পালকে পাঠিয়ে দিন। মিস্টার সামন্ত কয়েক মিনিট আগে ঘরে এসে প্রশ্ন উত্তর শুনছিলেন। বাসব তার দিকে তাকিয়ে বলল, এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেলে বেয়ারাদের আবার ডাকাতে হবে। ওই মিস্ত্রির সম্পর্কে? এক্স্যাক্টলি। ডাক্তার পাল এসে বসলেন দুজনের সামনে। আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, মাত্র গোটা কয়েক প্রশ্ন আছে। ডাক্তার পাল চুপ করে রইলেন। বাসব আবার বলল, মিস্টার চৌধুরীর স্বাস্থ্য কেমন ছিল? উনি হার্টের পেশেন্ট ছিলেন। কাজকর্ম কিছুদিন ছেড়ে বিশ্রাম নিতে আমি ওকে বহুবার বলেছি, উনি শোনেননি। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? মিস্টার চৌধুরী খুন হয়েছেন বলে আপনারা বলছেন বটে, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। চোখের উপর দেখলাম এটা একটা অ্যাক্সিডেন্ট। না, তিনি খুন হয়েছেন। আপনি তাহলে কাউকে সন্দেহ করেন না, তাই তো? বাসব প্রশ্নের মোড় ঘোরালো। সেদিন দুপুরে একবার আপনি এ বাড়ি এসেছিলেন না? হ্যাঁ, মিস্টার চৌধুরীর শরীর এক্সামিন করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। ব্রতিনবাবুও ছিলেন সে সময়। কতক্ষণ ছিলেন? প্রায় ঘন্টাখানেক। অমলবাবু আসার পর আমরা উঠে যাই। তখন আর কেউ এসেছিল? হ্যাঁ, একজন ইলেকট্রিক মিস্ত্রি। আপনি তাকে চেনেন? চিনবো কি, আগে তাকে কখনো দেখিনি। একজন লোককে বাইরে থেকে এসে উপরে উঠতে দেখে মিস্টার চৌধুরীকে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন ইলেকট্রিক মিস্ত্রি, খেতে গিয়েছিল, এখন ফিরছে। এখন আপনি যেতে পারেন ডাক্তার পাল। কিছুক্ষণ উত্তক্ত করলাম। না না, তাতে কি হয়েছে? তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মৃদু হেসে মিস্টার সামন্ত বললেন, এবার এই নাটকের নায়িকার সঙ্গে কথাবার্তা বললেই হয়, কি বলেন? বাসব উত্তর দেবার আগেই দুজনকে চমৎকৃত করে কৃষ্ণা ঘরে প্রবেশ করল। তার চলনে কোনো জড়তা নেই। সোফায় বসতে বসতে বলল, আমার একটু তাড়া আছে, তাই না ডাকতেই চলে এলাম। ব্রতিনবাবুর সঙ্গে এখন আমার কোনো কথা নেই, এবার আপনাকেই ডাকতাম। এসে পড়ে ভালোই করেছেন। তা আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? মিস্টার চৌধুরীর খুন হওয়ার সম্পর্কে বলছি। না, ঘটনাটা এত আকস্মিক, দুঃখজনক যে আর কিছু মনের মধ্যে স্থান পাচ্ছে না। এবার ব্যক্তিগত কথায় এসে পড়ার জন্য ক্ষমা চাইছি। শুনলাম মিস্টার চৌধুরীর সঙ্গে আপনার বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল। কৃষ্ণা মুখ অন্য ধারে ঘুরিয়ে বলল, ও কথা তুলে আর লাভ কি? এখন কি করবেন স্থির করলেন? আগেও যা করতাম, কলেজে পড়িয়ে যাব। না মানে... ও, বিয়ের কথা বলছেন?
না, এত তাড়াতাড়ি কিছু কি স্থির করা যায়? আমাকে এবার ছেড়ে দিন মিস্টার ব্যানার্জি, ভীষণ ব্যস্ততা আছে। উত্তরের অপেক্ষা না করে কৃষ্ণা সোফা ছেড়ে উঠে দ্রুত পায়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হল। মিস্টার সামন্তর দিকে তাকিয়ে হাসল বাসব। সময় অবশ্য নষ্ট করা আর হলো না। ইন্সপেক্টর বেয়ারা 3 জনকে ডেকে আনলেন। দ্বিতীয়বার আহ্বান করায় তারা বেশ ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, প্রশ্ন উত্তরে জানা গেল বাথরুমের আলো ঠিক করার জন্য ধ্রুবই মিস্ত্রি ঠিক করেছিল। তার নাম বা ঠিকানা তারা কিছুই জানে না, এমনকি আগে কখনো তাকে দেখেনি পর্যন্ত। বেয়ারারা বিদায় নেবার পর মিস্টার সামন্ত বললেন, কিরকম বুঝছেন? এখনই কিছু বলা ঠিক হবে না, সমস্ত কিছু গভীরভাবে চিন্তা করা দরকার। কাল দুপুরে চৌরঙ্গীর 2টো ব্যাংকে যেতে চাই, আপনি সঙ্গে থাকলে ভালো হয়। কোনো এনকোয়ারি আছে মনে হচ্ছে? বাসব সম্মতিসূচক ঘাড় নেড়ে নিভন্ত পাইপ আবার অনেকক্ষণ পরে ধরালো। কথা হলো খাপছাড়াভাবে আরো মিনিট 10। তারপর চিন্তিতভাবে বিদায় নিল ওখান থেকে। পরের দিন সারাটা দুপুর বাসবের বেশ ব্যস্ততার মধ্যেই কাটল। ধ্রুবর যে 2টো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেখানে গিয়ে যা জানবার জেনে এসেছে। মিস্টার সামন্ত অবশ্য সঙ্গে যেতে পারেননি, বিশেষ কাজে আটকে পড়েছিলেন। তবে ব্যাংকের এনকোয়ারিতে বাসবের যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা তিনি করেছিলেন। বেলা 4টের সময় বাসব হোমিসাইড স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করল ফোনে। হ্যালো, মিস্টার সামন্ত, বাসব কথা বলছি। বলুন। আজ সন্ধ্যা 7:30টায় সকলকে থানায় ডেকে পাঠান, কেসটা সলভ করে ফেলা গেছে। ঘণ্টা 1.5-এর মধ্যেই আপনার কাছে গিয়ে সব কথা বলছি। ইতিমধ্যে একটা সার্চ ওয়ারেন্টের ব্যবস্থা দেখুন। নামের জায়গাটা আপাতত ব্ল্যাঙ্ক থাক, পরে ভরে নিলেই হবে। আরও 2-4 কথার পর বাসব ফোন ছেড়ে দিল। তখন 8:15 বেজে গেছে। কদম মল্লিক, অমল দত্ত, ডাক্তার পাল, ব্রতিন ও কৃষ্ণা 2-4 মিনিট আগে পরে 7:30টার সময় থানায় এসে উপস্থিত হয়েছেন। তারপর 45 মিনিট কেটে গেছে, কিন্তু এখনো বাসবের দেখা নেই। সকলেই অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছেন। তাদের এইভাবে আটকে রাখার অর্থ কি? ইন্সপেক্টর একধারে নির্বিকারভাবে বসে আছেন। আরও 15 মিনিট পরে বাসব মিস্টার সামন্তকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করল। কেউ কিছু বলবার আগেই বলল, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য ক্ষমা করবেন, আর সময় নষ্ট না করে কাজের কথায় আসছি। শুনলে আনন্দিত হবেন, মিস্টার চৌধুরীর হত্যাকারীকে চিনতে পারা গেছে। সে বাইরের কোনো লোক নয়, আপনাদের মধ্যেই একজন নিপুণ পরিকল্পনার সাহায্যে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। থমথমে মুখে সকলে চুপচাপ বসে রইলেন। বাসব বলতে আরম্ভ করল, আপাত দৃষ্টিতে এই কেস অত্যন্ত জটিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে অত্যন্ত সাদামাটা ব্যাপার। যদিও হত্যাকারী পরিকল্পনায় কোনো খুঁত রাখেনি, তবে যাক সে কথা। বাইরের কোনো লোক মিস্টার চৌধুরীকে খুন করেনি। সেদিন নিমন্ত্রিত হিসেবে যারা উপস্থিত ছিলেন হত্যাকারী তাদেরই মধ্যে একজন, অর্থাৎ সেই ব্যক্তি এই ঘরে এখন উপস্থিত রয়েছেন। এবার মূল কথায় আসা যাক। প্রথমে আমার মনে হয়েছিল সেই সনাতন কারণে মিস্টার চৌধুরী নিজের জীবন দিয়েছেন। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে অহরহ কত হত্যাকাণ্ডই তো সংঘটিত হচ্ছে। ভেবেছিলাম এই বিয়োগান্ত নাটকও সেই ছাঁচে ঢালা এবং নাটকের নায়িকা কৃষ্ণা দেবী। কিন্তু তদন্তের গভীরে প্রবেশ করতেই আমার সেই ভুল ভেঙে গেল। যা ভেবেছিলাম তা নয়। অর্থের প্রতি তীব্র লালসার বশবর্তী হয়ে একজন এই কাজ অত্যন্ত ঠান্ডা মাথায় করেছে। বাসব সকলের মুখের দিকে নিজের দৃষ্টি একবার ঘুরিয়ে নিল। এখনো সেই থমথমে ভাবটা অবশ্য আছে, তবে মনে হয় এই সঙ্গে প্রকৃত ঘটনাটা কি তা জানবার আগ্রহ এসে মিশেছে। কেউ অবশ্য একটা কথাও বললেন না। রুল অফ 3-র উপর নির্ভর করে বলছি। দুর্ঘটনার আগের দিন মিস্টার চৌধুরী হত্যাকারীকে বলেছিলেন চেক ভাঙিয়ে এনে দিতে। তিনি অসুস্থ, কাজে ব্যাংকে যেতে পারবেন না। ওর হয়ে আগেও সে বহুবার ব্যাংক থেকে টাকা এনে দিয়েছে, সুতরাং অবিশ্বাসের কোনো কারণ ছিল না। টাকার বিরাট অঙ্ক শুনে এবার তার মনে প্রচণ্ড লোভ সঞ্চার হলো। দোতলার বাথরুমের ইলেকট্রিক লাইন খারাপের কথা তার অজানা ছিল না, সুতরাং পরিকল্পনা মনে দানা বাঁধল সঙ্গে সঙ্গে।
বোধহয় সে আলো খারাপের কথা মিস্টার চৌধুরীকে প্রথমে স্মরণ করিয়ে দেয়। স্বাভাবিক কারণেই চৌধুরী পরের দিন একজন মিস্ত্রি পাঠিয়ে দিতে বলেন। হত্যাকারী যথা নিয়মে একজন মিস্ত্রিকে পাঠিয়ে দেয় পরের দিন। তার সঙ্গে নিশ্চয়ই টাকার ব্যবস্থা ছিল। তার আর্থ কাটতে ও পুষারে কারচুপি করে রাখতে অসুবিধে হয়নি। টাকা নিয়ে হত্যাকারী 3টের সময় এ বাড়িতে এলো। এই টাকা পরে বিকেলে পেমেন্ট করবার কথা। এই কারণে চৌধুরী নাগপুর যেতে পারছিলেন না, উনি নিচে বসেছিলেন। হত্যাকারীকে টাকাটা আয়রন সেফে রেখে আসতে বললেন। তার স্বভাবের সঙ্গে বিশেষভাবে সে পরিচিত, কাজেই প্রস্তুত হয়েই এসেছিল। টাকাটা ঠিক মতো রাখা হলেও সেফে চাবি লাগানো হলো না। ক্রমে সন্ধ্যা হলো, অতিথিরা সব এসে পড়লেন। হত্যাকারীকে তখন কারণে বা অকারণে কয়েকবার উপর নিচ করতে হয়েছিল। এক ফাঁকে সেফ থেকে টাকা বার করে তোয়ালে, গামছা বা ওই জাতীয় কিছু দিয়ে বেঁধে জানলা গলিয়ে বাগানে ফেলে দেয়। মিস্টার চৌধুরী মারা যাবার পর বাড়ি যাবার পথে বাগান থেকে টাকা তুলে নিয়ে যেতে তার কোনো অসুবিধে হয়নি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। এ সেই ব্যক্তি যাকে মিস্টার চৌধুরীর বিশ্বাস না করার কোনো কারণ ছিল না, যে এই বাড়ির অন্ধি সন্ধি সব জানত। সময়ে অসময়ে ওপরে বারবার গেলেও বেয়ারারা পর্যন্ত তাকে সন্দেহ করত না। বাসব একটানা এতটা বলবার পর আচমকা থেমে গেল। সকলে নড়ে চড়ে বসলেন। ব্রতিন দ্রুত গলায় বলল, আপনি বলতে চাইছেন মানে? আপনি বোধহয় ঠিকই অনুমান করছেন মিস্টার সোম। হ্যাঁ, আমি অমল বাবুর কথাই বলছি। অমল দত্ত চেয়ার থেকে ছিটকে পড়লেন। হ্যাঁ, আজে বাজে কি সব বলছেন মিস্টার ব্যানার্জি? আমি ধ্রুবকে খুন করেছি? লোভে অন্ধ হয়ে বাবাকে কত ছেলে ছুরি মেরেছে, আপনি ভগ্নিপতিকে খুন করবেন এতে আশ্চর্য হবার কি আছে? হাউ ডেয়ার ইউ আর! আমার বিরুদ্ধে প্রমাণ কি? ব্যাংকে সেই চেক দুটোর কথা ভুলে যাবেন না। চেকের পেছনে আপনার সই আছে, আমি নিজের চোখে দেখেছি। টাকাটা আপনি ব্যাংক থেকে এনেছিলেন প্রমাণ হলো। দ্বিতীয় এবং মোক্ষম প্রমাণ হচ্ছে আপনি থানায় আসার পর পুলিশ আপনার বাড়ি সার্চ করেছে, যার জন্য আমার ও মিস্টার সামন্তের এখানে আসতে দেরি হয়ে গেল। সমস্ত 100 টাকার নোট হওয়ায় ব্যাংক থেকে সেগুলির নম্বর সংগ্রহ করতে কোনো অসুবিধেই হয়নি। সার্চ করে সেই সমস্ত নাম্বারের নোট আপনার বাড়ি থেকে পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে আরও অনেক মূল্যবান জিনিস। মনে হয় সেগুলিও মিস্টার চৌধুরীর। অমল দত্ত আর কিছু বলতে পারলেন না। দেওয়াল ধরে দাঁড়িয়ে রইলেন কোনো রকমে। ইন্সপেক্টর দ্রুত পায়ে এগিয়ে গেলেন তার দিকে। ব্রতিন ও কদম মল্লিক ততক্ষণে বাসবের সামনে এসে দাঁড়িয়েছেন। মল্লিক বললেন, এই নিপুণ তদন্তের জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ধন্যবাদের কিছু নেই, আমি আমার কাজ করেছি মিস্টার মল্লিক। একটু কিন্তু ভাবে ব্রতিন বলল, আমাদের দেনা পাওনাটা কিন্তু বাকি রইল। পেমেন্টের কথা বলছেন? বেশ তো, কাল আসুন না বাড়িতে। আমি এখন তাহলে চলি মিস্টার সামন্ত। ও হ্যাঁ, সেই ইলেকট্রিক মিস্ত্রিকে খুঁজে বার করবার চেষ্টা করবেন। খুঁজে পেলে আমায় খবর পাঠাতে ভুলবেন না যেন। পাইপে মিক্সচার ঠাসতে ঠাসতে বাসব ঘর থেকে বেরিয়ে গেল।